সাংবাদিক বন্ধুরা এসেছেন, প্রত্যেকেই আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা অবগত আছেন যে আমাদের রাজ্যে শিল্প এবং বাণিজ্য দপ্তর কর্তৃক আয়োজিত আগামী 9 এবং 10 জুলাই হাপানিয়াস্থিত আন্তর্জাতিক যে মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আমাদের রাজ্যে বহিরাগত রাজ্য এবং রাজ্যের বাইরে এবং দেশের বাইরের বিভিন্ন বিনিয়োগকারীরা এখানে আমাদের রাজ্যে বিনিয়োগের জন্য আসবেন, বিভিন্ন ক্ষেত্রে ওনারা বিনিয়োগ করবেন। তো আপনাদের মাধ্যমে আজকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে রাজ্যবাসীকে অবগতির জন্য, বিশেষ করে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে, ক্ষুদ্র চা চাষি থেকে শুরু করে মাঝারি এবং বৃহৎ চা চাষি যারা রয়েছে, তাদের প্রত্যেকের জন্য একটা সুখবর আপনাদের মাধ্যমে দেওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার রাজেশ কুমার দাস IAS। আমরা এই যে বিনিয়োগের জন্য যে বিজনেস কনক্লেভ যেটা হবে, সেখানে ত্রিপুরা চা শিল্পে এই প্রথমবারের মতো রাজ্যে 726 কোটি টাকা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের 4-5টি কোম্পানি। তো তার মাধ্যমে আমরা এই রাজ্যের চা শিল্প 2018 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং রাজ্যের অগ্রগতিকে অর্থনৈতিক অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের চা শিল্প যাতে যুক্ত হতে পারে, তার জন্য একের পর এক যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকার কর্তৃক গৃহীত হচ্ছে। তারই ফলশ্রুতি হিসেবে আজকে রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে বলেই এখানে বিনিয়োগের একটি পরিবেশ তৈরি হয়েছে। একটা সময় আপনারা জানেন যে চা শিল্পে সঙ্গে যুক্ত অনেকেই এই রাজ্য থেকে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, রাজ্য থেকে চলে গেছিলেন। অনেক বছর উপেক্ষিত থাকার পর 2018 সালের পর থেকে রাজ্যে যেভাবে চা শিল্প এখন সরকার দৃষ্টি দিচ্ছে, অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছে। এবং তারই ফলশ্রুতি হিসেবে আমাদের রাজ্যে আগামী 9 এবং 10 অফিসিয়ালি MOU স্বাক্ষরিত হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। তো সেখানে আমাদের চা শিল্পে যেমন 726 কোটি টাকা বিনিয়োগের আমরা যে পেয়েছি, নিশ্চয়তা পেয়েছি, এটা যেমন থাকবে, মৌ হবে, তেমনি আমাদের রাজ্যে সার্বিকভাবে আমরা এখন পর্যন্ত যতটুকু সেদিন প্রস্তুতিমূলক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে যেটা হয়েছিল, সেখানে আমরা লক্ষ্য করেছি যে 1 লক্ষ কোটি টাকার উপরে রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন দেশের বিদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা শিল্প গোষ্ঠী। তো সেটা আমাদের রাজ্যের জন্য একটি ঐতিহাসিক এবং গর্বের। তো আমরা চা শিল্পেও এই প্রথমবার একটা বড় মাত্রায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তা আমরা 5-6টি ক্ষেত্র আমরা নির্ধারিত করেছি, যেখানে আমাদের বিশেষ করে অর্গানিক চা এবং আধুনিক ফ্যাক্টরি এবং PPP মডেলে নতুন প্ল্যান্টেশনের মধ্য দিয়ে রাজ্যের চা শিল্পকে আরো বেশি সামনের দিকে নিয়ে যাওয়া এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আমাদের এই রাজ্যে প্রসঙ্গক্রমে বলি যে এই যে আমাদের বহিরাজ্যের যারা এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করবেন বলে আমাদেরকে নিশ্চয়তা প্রদান করেছেন এবং 9-10-এ মৌ স্বাক্ষরিত হবে, সেখানে প্রায় সরাসরি আমাদের 4000 আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। তো এটা আমাদের জন্য এটা অত্যন্ত গৌরবের। এই প্রথমবার আমাদের চা শিল্পের প্রতি আগ্রহ আমরা দেখতে পেয়েছি। তার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। কারণ আপনারা জানেন যে কোনো রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ যদি না থাকে, আইন শৃঙ্খলা যদি ভালো না থাকে, তার বাজার যদি না থাকে, কাঁচামাল যদি না থাকে, তাহলে পরে শিল্পপতিরা কখনোই আগ্রহ প্রকাশ করেন না বা আগ্রহ দেখান না। আজকে আমাদের রাজ্যে একটি পরিবেশ তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সুশাসনে। আমাদের রাজ্যে একের পর এক বাইরের শিল্পপতিরা এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের। তার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় চা বাগান কোনটি আমাদের ত্রিপুরায়? বড় চা বাগান তো দুইটা অর্থ আছে, একটা হচ্ছে উৎপাদনের দিক দিয়ে, আর একটা হচ্ছে জমির পরিমাণের দিক দিয়ে। এখন আমরা যদি উৎপাদনের দিক দিয়ে বলি জমি কম উৎপাদন বেশি, তাহলে এটাকে আমি বড় বলবো, না জমি বেশি আছে উৎপাদন নাই এটাকে বড় বলবো? কোনটা বলবো?
যেটা উৎপাদন বেশি। হ্যাঁ, তাহলে এটা কি বলতে হবে? তাহলে উৎপাদনের দিক দিয়ে যদি আমরা বলি, আমাদের এই মুহূর্তে আমাদের উৎপাদনের দিক দিয়ে আমাদের চায়ের আমাদের সবচেয়ে যেটা বেশি আমাদের কম্প্যাক্ট এরিয়া রয়েছে, সেক্ষেত্রে দুর্গাবাড়ি রয়েছে। আর জমির পরিমাণের দিক দিয়ে যদি আমরা যখন পড়াশোনা করতাম, আমরা সাধারণ লেখা থাকতো যে ত্রিপুরার প্রথম চা বাগান কোনটা, হীরাচড়া চা বাগান, সবচেয়ে বড় চা বাগান। সেই হীরাচড়া চা বাগান এখন শ্মশানের নিস্তব্ধতা, যেটা 100 বছর প্রাচীন আমাদের এই হীরাচড়া চা বাগান। সেই চা বাগানে 100 বছর পরে এখানে যে অনুষ্ঠান হয়েছে, সেটা আজকে তার অস্তিত্ব নেই বললেই চলে। তো এগুলি অনেক কারণ, এগুলি বলে অল্প সময়ের মধ্যে বলে আমি বিব্রত করতে চাইছি না কাউকে। হ্যাঁ, তো এটা ঘটনা যে আজকে আমি 18 পর থেকে আমাদের চা শিল্পের সরকার যেরকম দৃষ্টি দিয়েছে, সেটাই আমরা সামনে রাখার চেষ্টা করছি। বর্তমানে রাজ্যের চা আয়ের পথে চলছে না। এটা রাজ্যের কথা বলতে গেলে তো একটা বিষয়, আর ত্রিপুরা চা উন্নয়ন নিগমের কথা বললে আরেকটা বিষয়। রাজ্যের চায়ের আয় বলতে তো আমার কাছে তার ডাটা নেই, থাকার কথাও না। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চায়ের আমাদের চাটা আমরা অকশন বাজারে পাঠাই, নিলাম বাজারে। আমাদের কোনো বছর চায়ের দাম বেশি থাকে, কোনো বছর কম থাকে। এখন আমাদের গত অর্থ বছরে, অর্থাৎ 24-25 অর্থ বছরে আমরা 4 কোটি অতিরিক্ত আয় করতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু তার পরের বছরই আবার চায়ের দাম কমেছে, এই বছর আবার চায়ের দাম অনেকটা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা আশা করছি যে 26-27 অর্থ বছরে আমাদের চায়ের একটা ভালো দাম আমরা পাবো। এটা হচ্ছে 20,000-এর মতো আছে প্রত্যক্ষভাবে। চা শ্রমিকরা তো আমাদের প্ল্যান্টেশন আইন অনুসারে আমরা 204 টাকা আজকে আমরা দিই, যেটা আমাদের 2018-র আগে রাজ্যে 105 টাকা ছিল, এখন বর্তমানে আমরা 204 টাকা দিই। রপ্তানি কি বেড়েছে আমাদের? রপ্তানি রপ্তানিটা তো ভারত সরকারের মাধ্যমে হয়, ত্রিপুরা সরকারের মাধ্যমে তো রপ্তানি হয় না। তো আমাদের রপ্তানি টিডিডিসি সরাসরি রপ্তানির সঙ্গে যুক্ত না, এবং আগামী দিনে আমাদের অকশন সেন্টার যেটা রাজ্যে হবে, তার মাধ্যমে আমাদের যে রপ্তানির যে বিষয়, সেটা পথ প্রশস্ত হবে। এবং রপ্তানির ক্ষেত্রে আমাদের ত্রিপুরা চা আমাদের অকশন মার্কেটে যখন যায়, সেখানে যারা বায়াররা থাকে, সেখানে আন্তর্জাতিক এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন, তারা সেই বিষয়টাকে ডিল করেন। আমাদের রাজ্যের আজকে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেখানে আমাদের চা পশ্চিমবঙ্গ এবং আসামের যে আমাদের যে অকশন সেন্টার রয়েছে, সেখানেই যায়। এবং আমাদের রাজ্যে আগামী দিনে অকশন সেন্টার আমাদের চালু হতে যাচ্ছে। তাহলে পরে তখন আমাদের রাজ্য বহিরাজ্য থেকে, আজকে যেমন আমরা ত্রিপুরা থেকে বাইরে পাঠাই, আগামী দিনে বহিরাজ্য থেকে আমাদের রাজ্যে চা আসার সম্ভাবনা থাকবে। অকশন সেন্টারের কাজ আমরা মোটামুটি তার আনুষঙ্গিক কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছি। এখন আমাদের কাজ যেটা রয়েছে, সেটা হচ্ছে অকশনে যারা অংশগ্রহণ করবে, এই রাজ্যের মানুষ তো আর অকশনে অংশগ্রহণ করবে না, অংশগ্রহণ করবে বহিরাজ্যের মানুষ। বহিরাজ্যে যারা অংশগ্রহণ করবেন, আমাদের যারা বায়ার যাদেরকে বলা হয়, চা ক্রেতা যারা হবেন বাইরের, তারা আমাদের রাজ্যে যে চাটা ক্রয় করতে আসবেন, চাটা যে এখান থেকে নেবেন, তার জন্য তারা এটা ডিমান্ড রেখেছে আমাদের কাছে, রাজ্য সরকারের কাছে, যে আমাদের পরিবহন সাবসিডি তাদেরকে কিছু দেওয়ার জন্য। তো পরিবহন সাবসিডির বিষয়টা আমাদের রাজ্য সরকারের বিবেচনাধীন আমরা আছে। তো এটাকে আমরা চূড়ান্ত হলে পরেই সাথে সাথে আমরা অকশন সেন্টার চালু করে দেব। আমরা এই পরিস্থিতিতে আছি। তার জন্য আনুষঙ্গিক যে আমাদের অফিস প্রিমাইজেস থেকে শুরু করে, গোডাউন থেকে শুরু করে, এবং আমাদের যে বাকি যে কাজ, তা আমরা সম্পূর্ণ করে নিয়েছি। তা আমরা আশা ব্যক্ত করছি আগামী কিছুদিনের মধ্যেই আমাদের 2টা মিটিং হবে, একটা কলকাতা এবং গুয়াহাটিতে, যেখানে আমাদের বায়াররা, মূলত আমাদের ত্রিপুরাতে অকশন সেন্টার চালু হলে পরে যে বায়াররা যেখান থেকে আসবেন, সেই স্টেক হোল্ডার, অর্থাৎ বায়াররা যারা পশ্চিমবঙ্গ এবং আসামে আমাদের 2টা মিটিং হবে। সেই মিটিং কমপ্লিট হলে পরে সেখানে আমরা পরিবহন সাবসিডির যে বিষয়টা আছে, সেটার সমাধান যেটা হবে, তারপরে আমরা এখানে চালু করে দেবো। এই অবস্থা আমাদের রাজ্য থেকে এখন যেটা অকশন মার্কেটে যায়, গুয়াহাটি এবং পশ্চিমবঙ্গে, ওরা কি পরিবহন সাবসিডি আপনাদের দেয়, রাজ্যকে দেয়? আমাদের থেকে এখন যে চাটা যায়, হ্যাঁ, আমাদের চাটা প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে আমাদের টিটিডিসি সরাসরি সম্পর্ক করার কোনো আইনগত দিক নাই। এক
দুই হচ্ছে আপনি যেটা বলেছেন এটা সঠিক যে আমাদের ভারত সরকারের বাণিজ্য মন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ওই সময়ে ডিউ লেটার দিয়েছিলেন যাতে বাংলাদেশের সঙ্গে আমাদের এই চা রপ্তানির একটা সুযোগ তৈরি হয়। কারণ এই মুহূর্তে আমাদের আজকে পর্যন্ত বাংলাদেশে চা যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা রয়েছে। সেটা হচ্ছে মানে তাদের যে কি বলে এটাকে নেগেটিভ লিস্টে রেখেছে, অর্থাৎ অতিরিক্ত কর এখানে ওরা আমদানি শুল্ক ওরা বেশি করে চাপিয়ে রেখেছে। আমদানি শুল্ক বাংলাদেশ সরকার বেশি করে চাপিয়ে রেখেছে বলেই সেখানে ভারত থেকে চা বা ত্রিপুরা থেকে চা যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা রয়েছে। তো সেটাকে মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে ডিউ লেটার আমাদের ভারত সরকারের যে বাণিজ্য মন্ত্রী রয়েছেন ওনাকে দেওয়া হয়েছে। তো এটা তো জানেন যে দুই দেশের বিষয়, দুই দেশ তো আমাদের টিটিডিসিতে আর সরাসরি কিছু করার সুযোগ নেই। সেখানে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে সংশ্লিষ্ট বাণিজ্য দপ্তরের মাধ্যমে আমাদের সেটা এখন বিবেচনাধীন রয়েছে। সেই বিষয়ে আমরা প্রসঙ্গক্রমে আমাদের রাজ্যে যখন একবার এসেছিলেন আমি নিজে দেখা করেছিলাম। উনি বলছেন যে এখন তো বাংলাদেশে একটা আনরেস্ট আছে, এটার পরিবর্তন হলে পরে নিশ্চয়ই আমরা সেটাকে আবার নতুন করে প্রচেষ্টা চালাবো, এটুকু কথা হয়েছে। পরিবর্তন হয়ে গেছে এবং নতুন সরকার হ্যাঁ, সেজন্যই আপনি ঠিকই বলেছেন। তো এখন আমরা এই বিষয়টা আমাদের সংশ্লিষ্ট দপ্তরের নজরে আমরা আবার নতুন করে আমরা নেওয়ার চেষ্টা করব। কারণ অকশন সেন্টার চালু হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু একটা ত্রিপুরার চায়ের একটা রাষ্ট্রীয় পরিচিতি আমরা পেয়ে যাব। শুধু রাষ্ট্রীয় পরিচিতি না, আন্তর্জাতিক পরিচিতিও আমাদের পাওয়ার ক্ষেত্রে একটা পথ প্রশস্ত হবে। আমি একটু আগে বলছিলাম যে আমাদের রাজ্যের চায়ের বিশেষ একটা গুণগত দিক রয়েছে, সেটা আমরা কিন্তু সেভাবে বাজারজাত করতে পারিনি। যে আমাদের গুণগত দিক যেটা রয়েছে, কি রয়েছে আমাদের চায়ের যে গুণগত দিক যেটা, সেটা হচ্ছে স্ট্রেংথ অফ লিকারের স্ট্রেংথ খুব স্ট্রং আছে। হ্যাঁ, আওয়ার টি ইজ নোন ফর ইটস ব্রিস্ক লিকার। তো এই যে ব্রিস্ক লিকার যেটা আছে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে যে আরো যে 4টা অঞ্চলে চা হয় বা বাকি যে অঞ্চলগুলিতে চা হয় সেটা কিন্তু নেই। তো এটাকে আমরা নেই বললে তো আর হবে না, সেটাকে আমরা আন্তর্জাতিক স্তরে দেশীয় স্তরে এটার পরিচিতি দেওয়ার জন্য আমরা কিন্তু অকশন সেন্টারটা চালু হলে পরেই আমরা দিতে সেটা সক্ষম হব। আচ্ছা, এই চা প্রোডাকশনের ক্ষেত্রে